আজকে যেটা পাঠ্য বিষয় সেটা হচ্ছে বুদ্ধিস্ট হাইব্রিড সংস্কৃত নিয়ে। তো এই মাসে যে ক্লাসগুলো হবে এখানে মেনলি হচ্ছে যে পালির সঙ্গে সংস্কৃত এবং প্রাকৃতের সম্বন্ধ সেই নিয়ে। যদিও এর আগের দিনের ক্লাসে যেখানে পালি এসে ওয়াইএ ল্যাঙ্গুয়েজ পড়ানো হয়েছিল, তো ওয়াইএ অর্থে প্রাচীন ভারতীয় আর্য, ওল্ড ইন্ডো এরিয়ান বা বৈদিক সংস্কৃত, অর্থাৎ সংস্কৃতের সঙ্গে পালির কী সম্বন্ধ, কোথায় কোথায় সিমিলারিটি আছে সেটা উপরে ক্লাস হয়েছিল। আজকের ক্লাসে হচ্ছে বুদ্ধিস্ট হাইব্রিড সংস্কৃতের ওপরে মানে ক্লাস, মানে এটার সঙ্গে বৌদ্ধ যে সংস্কৃত সেটার সঙ্গে পালির কোথায় মিল আছে, মিল আছে না অ্যাকচুয়ালি, বৌদ্ধ সংস্কৃতির বৈশিষ্ট্য কী সেগুলোই এখানে আছে এবং সেখান থেকে বেশ কিছু পালির সঙ্গে মিল পাওয়া যায়। এবং পরবর্তী 3টে ক্লাসে দেখা হবে যে প্রাকৃত, যে বিভিন্ন প্রাকৃত আছে, অশোকান ইনস্ক্রিপশনের প্রাকৃত বা বিভিন্ন যে সাহিত্যিক প্রাকৃত আছে, মাগধী, অর্ধমাগধী ইত্যাদি, তার সঙ্গে পালির কী সম্বন্ধ সেগুলো, ইন্ডিভিজুয়াল এই ভাষাগুলোর বৈশিষ্ট্য এবং সেই ভাষার সঙ্গে পালির কোথায় সাদৃশ্য, এটা হলো এখানের আলোচ্য বিষয়। তো আজকের বিষয় হচ্ছে বুদ্ধিস্ট হাইব্রিড সংস্কৃত, এটার ওপরে। হাইব্রিড মানে কি? এখানে যে হাইব্রিড শব্দটা বলা হয়েছে, স্যার হাইব্রিড মানে তো মানে কোয়ালিশন মানে মিশ্রণ স্যার। মিশ্রণ। সংকর বলে না, সংকর প্রজাতি বাংলায়, দুটো ভিন্ন প্রজাতির মিশ্রণ। তো হাইব্রিড সংস্কৃতের ব্যাপারটা হচ্ছে যে যখন প্রাকৃত ভাষার কিছু বৈশিষ্ট্য আছে। প্রাকৃত হচ্ছে পালির কাছাকাছি ল্যাঙ্গুয়েজ, প্রায় পালিরই মতন। তো পালি ভাষার বৈশিষ্ট্য তোমরা পড়েছো, পালি ভাষার কোনো বৈশিষ্ট্য বলো দেখি, একটা বা একাধিক। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আছে, যেমন মাত্রাজনিত পরিবর্তন দেখা যায়, মানে তোমাদের একটা জিনিস তৈরি হয়েছে তখনই বোঝা যাবে যখন একটা স্বতঃস্ফূর্তভাবে একখানা জিনিস বলতে পারো, মানে লেখার ভাষা না, তুমি যেটা বুঝেছো সেরকম কিছু বলো। যে এইটা পালি পড়তে গিয়ে মনে হয়েছে তোমার কোনো বন্ধুকে বলছো যে জানিস পালি ভাষাতে এরকম হয়। তো যেমন প্রথমেই তুমি বলো যে পালিতে রি নেই, ডি নেই, এই এটা একটা বৈশিষ্ট্য। এরকম কয়েকটা বৈশিষ্ট্য বলো দেখি। যেমন স্যার পালিতে মানে ইয়ে হয়, মানে কি বলবো, মানে রিটা অতে পরিণত হয়ে যায়। তারপর আবার মানে সংস্কৃতের যেমন মূর্ধন্য বা তালবস্য যেটা হয় সেটা পালিতে দন্তস্ব হয়ে যায়। এই একটা পাশে সমীকরণ দেখা যায়, যেমন ধর্ম থেকে ধর্ম হয়ে যায়। আবার মাঝে যে শব্দরূপ যেটা থাকে শব্দরূপটা ভেঙেও যায়, যেমন রত্ন থেকে রত্ন হয়ে যায়, যেটা অভিব্যক্তি হয়ে যায়। অভিব্যক্তি না, ওটাকে স্বরভক্তি বলে। এইগুলো হচ্ছে পালির একটা কমন বৈশিষ্ট্য। তো প্রাকৃত যে ভাষা, প্রাকৃতেও একই রকমের হয়। ধরো পালিতে যেখানে ধম্ম হচ্ছে, প্রাকৃতেও এটা ধম্ম হয়। পালিতেও যেমন ধরো কত হচ্ছে কৃতটা, প্রাকৃতেও কাইন্ড অফ কত যদিও হয় না, এটা হয়তো কদ বা ক অ এরকম হয়, এই তটা চলে যায়, অ এই ধরনের, তটা দ হয়ে যায় অথবা অ হয়ে যায়। তো সিমিলার এই রি এর জায়গায় যে পরিবর্তন হচ্ছে এটা তো হচ্ছে। এইগুলো হচ্ছে পালি প্রাকৃত, অর্থাৎ যেটা মধ্য ভারতীয় আর্য ভাষা বলা হচ্ছে, ভারতবর্ষের 500 খ্রিস্টপূর্বাব্দ থেকে মোটামুটি দশম বা দ্বাদশ শতাব্দী পর্যন্ত যে টাইম পিরিয়ড, মধ্যযুগ যেটা বলা হয় ভারতবর্ষের, মোটামুটি এই সময়ের ভাষা যেটা, তার কিন্তু বৈশিষ্ট্য একই ধরনের হয়। এই সময়ের ভাষার যে বৈশিষ্ট্য আর সংস্কৃত ভাষার যে বৈশিষ্ট্য, যেটা এর আগে ওল্ড ইন্ডো এরিয়ান বা ইত্যাদি বলা হয়েছে, এই দুটোর মিশ্রণ, এটাকেই বৌদ্ধ মানে হাইব্রিড সংস্কৃত বলে। এবং যেহেতু এটা বৌদ্ধদের ধর্মগ্রন্থে ব্যবহৃত হয়েছে, সেই জন্য এটাকে বৌদ্ধ সংস্কৃত বলে। কীরকম, ধরো কিছু কিছু নাম হয়তো তোমরা শুনে থাকবে, যেমন ললিত বিস্তর নাম শুনেছ, যেটা বৌদ্ধ গ্রন্থ। মহাবস্তু অবদান, আরও কিছু এরকম গ্রন্থ আছে। এই দুটো গ্রন্থের নাম লিখে রাখো, ললিত বিস্তর, মহাবস্তু অবদান ইত্যাদি বৌদ্ধ গ্রন্থে এই ভাষার প্রয়োগ হয়েছে বলে একে বৌদ্ধ সংস্কৃত বলে। আর মিশ্র সংস্কৃত বা হাইব্রিড সংস্কৃত কেন বলা হচ্ছে, কেননা এখানে সংস্কৃত এবং প্রাকৃত উভয় ভাষার যে বৈশিষ্ট্য সেটার মিশ্রণ দেখা যাচ্ছে। বোঝা গেল?
তাহলে বুদ্ধিস্ট হাইব্রিড সংস্কৃত কাকে বলে, কেউ বলতে পারবে? ডেফিনেশন যদি বলা হয় কি? স্যার পালি আর সে সংস্কৃত দুটোর মিশ্রণ দেখা যায় স্যার। পালি না, প্রাকৃত। হ্যাঁ স্যার, আমি একটা প্রাকৃত। সংস্কৃতের, হ্যাঁ। আর বৌদ্ধিস্ট সংস্কৃত কেন বলছে? বুদ্ধিস্ট সংস্কৃত কেন বলছে? বৌদ্ধ সংস্কৃত, সংস্কৃত তো সংস্কৃত, সংস্কৃত আবার বৌদ্ধ হিন্দু কি ব্যাপার? কি আনসারটা দেবে তো? হ্যাঁ, এবং পার্টিকুলার বৌদ্ধদের সমস্ত গ্রন্থে না, যেমন অশ্বঘোষের যে বৌদ্ধ চরিত আছে, বা আরো কিছু কিছু নাম হয়তো তোমরা শুনে থাকো, এই যে আর্য মঞ্জুশ্রী মূলকল্প, যেখানে ষোড়শ মহাজন পদের নাম পাওয়া যায়। তারপরে প্রজ্ঞা পারমিতা, আরো পরবর্তীকালে অনেক গ্রন্থ আছে, সাধনমালা, অদ্বৈবজ্য সংগ্রহ ইত্যাদি। এগুলো সংস্কৃত রচিত গ্রন্থ, কিন্তু তার ভাষা অতটা ইয়ে না। এই ললিত বিস্তর মহাবস্তু অবদান এবং আরো কিছু দিব্যাবদান, অশোকাবদান ইত্যাদি, এইগুলোর মধ্যে এই ভাষাটা প্রয়োগ হয় বলে একে এই জন্য বৌদ্ধ সংস্কৃত বলা হচ্ছে। হলো, আমি কেন এটা তোমাদের বলতে দিলাম, কারণ এই দুটো কথা এখানে লেখা নেই ডেফিনেশনটা, সুতরাং এই কথাটি এই ভূমিকাতে অ্যাড করা যায়। হলো, কথাটি নোট করে রাখো যে বৌদ্ধ সংস্কৃত বা মিশ্র সংস্কৃত কেন বলে। বোঝা গেল? একটা নোটকে আপডেট করতে গেলে এইভাবে আপডেট করতে হবে জিনিসপত্র। মানে আমি ক্লাসে যেগুলো আলোচনা করছি সেগুলো রেকর্ডিংও থাকছে, এখানে কিন্তু অনেক এক্সট্রা জিনিস আলোচনা করা হচ্ছে যেগুলো তোমরা তোমাদের নোটেতে অ্যাড করতে পারো। এরপরে তো উত্তর ভারতের মহাযানী বৌদ্ধদের ব্যবহৃত ভাষা বৌদ্ধ সংস্কৃত বা মিশ্র সংস্কৃত নামে পরিচিত। তো এই ভাষাটায় পরিচিত, কিন্তু কেন বলা হচ্ছে সেটা ডেফিনেশন এখানে বলা নেই। এই ভাষা প্রকৃতপক্ষে মধ্য ভারতীয় স্তরের উপভাষার মিশ্রণে উৎপন্ন মধ্য ভারতীয় আর্য ভাষারই একটি সংস্কৃতায়িত রূপ। এখানে ভাষাটা একটু কঠিনভাবে বলা আছে। মধ্য ভারতীয় আর্য ভাষা সেটা সংস্কৃতায়িত রূপ, মানে সেটাকে সংস্কৃতের মতন একটা রূপ দান করা হয়েছে। ছিল প্রাকৃত, সেটাকে বানানো হয়েছে সংস্কৃত। হলো, তো তাই পালি ভাষার মতোই এই ভাষার উৎপত্তিস্থল সঠিকভাবে জানা যায়নি। এক্স্যাক্ট কোন জায়গাতে এই ভাষাটা প্রচলিত সেটা জানা যায়নি। সংস্কৃত হতে বিবর্তিত প্রাকৃত শব্দের সংস্কৃতায়নের মাধ্যমে, সংস্কৃতায়ন মানে হচ্ছে যেটা ছিল প্রাকৃত সেটাকে সংস্কৃতের মতন করা হয়েছে। এটার এক্সাম্পল এখানে দেয়া হবে। তো সংস্কৃতের রূপদান মাধ্যমে রূপদানের মাধ্যমে সংস্কৃত রূপদানের উদাহরণ। আচ্ছা, তো সংস্কৃতে কিভাবে করা হয়েছে প্রাকৃতকে? যেমন সংস্কৃতে একটা শব্দ হচ্ছে অধস্থান। অধস্থান মানে নিচে। অধস্থান থেকে পালিতে এটা হয়, বা পালি বা প্রাকৃত উভয়ে হেট্ঠা বলা হয়। তো হেট্ঠা শব্দটা থেকে যদি আবার সংস্কৃতে নিয়ে যাওয়া হয় রিভার্সে, তাহলে তো অধস্থাতই হবার কথা। এইটা ছিল, এটা থেকে এটা হলো, এটা থেকে যখন এটা হবে তখন তো পূর্বাবস্থায় ফিরে যাবে না। সেইটা না করে এখানে সংস্কৃতে বানিয়ে দিয়েছে হেট্ঠা, এই মানে হেসটা। সংস্কৃতে শয়ে টয়েটা প্রাকৃতে টয়ে ঠয়ে হয়। কষ্ট পালিতে কি হয়? পালি বা প্রাকৃতে সিমিলার হয়। কষ্টর পালি কি হবে বলো? বলো বলো। কট্ঠ। অষ্ট কি হবে? অষ্টপালিতে কি হবে? তাহলে ধরো যদি বলা হয় দৃষ্টি, কি হবে? দৃষ্টি হচ্ছে। তাহলে এইখান থেকে কষ্টকে, মানে পালিতে কট্ঠ আছে বলে তোমাদের বলো এটার সংস্কৃত রূপ কি হবে? শয়ে টয়ে ঠয়টা শয়ে টয়ে বলে দিলে টয়ে ঠ। অষ্ট আছে, শয়ে টয়ে হয়ে যাবে অর্থ। দৃষ্টির জায়গাতে বৃষ্টি হচ্ছে, দৃষ্টি সংস্কৃত যদি কেউ লিখে দেয় দৃষ্টি, এটা কি ঠিক হবে? তাহলে এটা হচ্ছে গোজা মিলে একটা বানানো। তো
এই রকম ভাবে বৌদ্ধ সংস্কৃতে দেখা যায় যে এরকম আনন্যাচারাল অনেক ফরমেশন। তো যেমন সংস্কৃতে জনয়িত্রী, সেটা হচ্ছে জনেত্রী। জনয়িত্রী মানে মা, যে জন্মদান করেছে। এই জনেত্রীটা বৌদ্ধ সংস্কৃতে বানিয়ে দিয়েছে জনেত্রী, মানে তয়ে তয়েটা তয়ে রফলা হয়, সুতরাং এখানে তয়ে তয়ের জায়গায় তয়ে রফলা দীর্ঘই বানিয়ে দেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে সংস্কৃতায়ন, মানে প্রাকৃত ছিল, সেটাকে একটা সংস্কৃতের মতন আকৃতি দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু সংস্কৃত নয়। সংস্কৃতে হেষ্টা বা জনেত্রী বলে কোনো শব্দ হয় না, বা এখানে যদি কাল্পনিক বৃষ্টি বলে শব্দ বানানো হয়, এরকম হয় না। সংস্কৃতায়নের পাশাপাশি বৌদ্ধ সংস্কৃতে আরও কিছু বিশেষ লক্ষণ দেখা যায়, যেমন এখানে এক্সাম্পল দেখানো হচ্ছে। এই যে এক্সাম্পলগুলো আছে, এখানে কিন্তু অনেক লক্ষণ তোমরা পালিতেও পাবে। আমি এক্সপেক্ট করবো তোমরা কিছু কিছু এক্সাম্পল বলতে পারবে। আচ্ছা, পদান্ত অকারের পদান্ত স্থিত, পদান্ত মানে পদের শেষে, মানে শব্দের শেষে অকারের পর বিসর্গ থাকলে, মানে অয়ের পর বিসর্গ থাকলে সেটা বিসর্গ অকার সহ ওতে পরিণত হয় অথবা এতে পরিণত হয়। এক্সাম্পল, অন্তঃ, এটা হচ্ছে অন্তে বা অন্ত হয়। পুরহ, এটা হচ্ছে পুরে। বিক্ষবহ, এটা হচ্ছে বিক্ষব। এর ইকুইভ্যালেন্ট পালি ফরমেশন কেউ বলতে পারবে? যেমন স্যার ওই সেই ভিক্ষবতী বলছে, ওটা কি ভিক্ষে হবে স্যার? পালিতে বিক্ষব হয় না, কয়ে ক্ষয়ে বয়কা। সাধু সাধব, ভিক্ষু বিক্ষব। তার পুরে হয়, অবিসর্গর জায়গায় এগুলো তো পড়েছিল। অন্তেপুর হয় না, অন্তেপুর, অন্তেবাসী, এ হয়ে স্যার যায়। নরসর্প হবে স্যার, কারণ স্যার নরটা নর হয়ে যায়। হুম। আবার অন্তে জাতীয় উদাহরণও আছে। তাহলে এই জিনিসগুলো ঘুরে ফিরে পালিতে প্রয়োগ করে। সেকেন্ড, অকারান্ত শব্দের আকারান্ত শব্দের প্রথমা দ্বিতীয়ার বহু বচনে আব বিভক্তির প্রয়োগ দেখা যায়। যেমন সংস্কৃতিতে তা হচ্ছে, সেটা এতে হচ্ছে তাব। যে তা যে শব্দ হয়, মানে ফেমিনাইন জেন্ডার, অ্যাকচুয়ালি যেটা সা হয়, সা তায়ও হয় না পালিতে একটা, তায়ও তাব। পালিতে তায়ও হয় না, সা তা তায়ও, লতা লতা লতায়ও। এই তায়ও অন্তস্তোয়ার জায়গায় বৌদ্ধ সংস্কৃতে বো হচ্ছে, তাহলে এটা পালির কাছাকাছি। 3 নম্বর বলছে গদ্যে ঋকারান্ত শব্দে তির্যক কারকে। তির্যক কারক বা অবলিক কেস বলা হয়েছে। তির্যক কারকের মিনিংটা হচ্ছে অ্যাকচুয়ালি যে, যেটা ফার্স্ট কেস এন্ডিং একটা হচ্ছে, আর একটা হচ্ছে সেকেন্ড কেস এন্ডিং, মানে প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তি। প্রথমা বিভক্তি কোন অর্থে ইংরাজিতে ব্যবহার হয়? ধরো এখানে বলা হলো নর সচ্চং ভাসতি। নর কোন বিভক্তি? প্রথমা, সচ্চং দ্বিতীয় বিভক্তি। আচ্ছা, নর যেটা আছে এটা ইংরাজিতে বললে কি হবে এটা? আচ্ছা, এই সেন্টেন্সটা আগে ইংরাজি বলো, বিপ্লব বলো। নরসচ্ছল ভাষতি মানে মানুষ সত্য কথা বলে আর কি। দ্য ম্যান টেলস দ্য ট্রুথ। আচ্ছা, দ্য ম্যান ইংরেজিতে কি হবে? দ্য ম্যান কি কি ক্যাটাগরি আছে পার্টস অফ স্পিচের মধ্যে, বা একটা নাউন স্যার, নাউন বলছে স্যার, নাউন হচ্ছে এবং সাবজেক্ট, তাই তো? সাবজেক্ট। স্পিচ হচ্ছে ভার্ব, আর ট্রুথ কি হচ্ছে? অবজেক্ট। ট্রুথ কোন সত্যম হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট, মেইন পার্ট একটা সেন্টেন্সের। কিন্তু এখানে যদি বলা হয় যে নর, পালিতে ধরো বলা হলো যে নর সভায়ং সত্যং ভাষতি, সভাতে সত্য কথা বলছে, অন্য জায়গায় হয়তো পিঠ পিছে মিথ্যে কথা বলছে। তাহলে দ্য ম্যান স্পিক্স দ্য ট্রুথ ইন দ্য অ্যাসেম্বলি, এরকম যদি বলা হয়, তাহলে এই ইন দ্য অ্যাসেম্বলিতে তো মেন ক্যাটাগরির মধ্যে পড়ছে না, মেন অবজেক্ট পজিশনের মধ্যে আসছে না। তো এই ধরনের, তার মানে প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তি ব্যতীত যে বিভক্তিগুলো আছে, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই যে বিভক্তিগুলো হয়, বা এই বিভক্তির যে কারকগুলো হয়, তৃতীয়ায় করণ কারক, সম্প্রদান কারক ইত্যাদি, এইগুলোকে বলছে তির্যক কারক বা অবলিক কেস, মানে মেন নয়, একটা ডাইরেক্ট ইনডাইরেক্ট টাইপের। ইনডাইরেক্ট কারক হলো
সেখানে বলছে কি অরে, অরি ইত্যাদি বিভক্তি ইত্যাদি রূপ ব্যবহৃত, যেমন পিতরে, পিতরি। পিতৃ অ্যাকচুয়ালি শব্দ হয়, পিতৃ। তো সেখানে পিতরে, পিতরি, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে সেভেন্থ কেসেন্ডিং এর। এটা পরে এই মাসের যে ক্লাস হচ্ছে ব্যঞ্জনান্ত শব্দ, শেষ দিকে তোমাদের এই পালিতেও যে পিতৃ যে শব্দ হয়, এটা পিতু বলা হয়, সেটার রূপ দেখানো হবে। পালিতেও কিন্তু পিতরে বা পিতরি হয়, একই ধরনের। বোঝা গেল বিষয়টা কি? বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞাসা করবে। আর এই যে এখানে যেসব টপিকগুলো আলোচনা হবে, ঘুরে ফিরে পুরো লিঙ্গুইস্টিক্স পোর্শনে এগুলো থাকবে। তো সুতরাং এই জিনিসগুলো পড়া প্রয়োজন আছে বা বোঝা প্রয়োজন আছে। আচ্ছা, চতুর্থ বলছে অকারান্ত শব্দে তৃতীয়ার বহু বচনে হি ও ভি বিভক্তি প্রয়োগ হয়। এটা তো বুঝতেই পারছো। ধরো আশ্রমেই সংস্কৃতে হয় এটা, এটা পালিতে যেমন ধরো অশ্বমেহি, অশ্বমেভি, নরেহি, নরেভি হয়। বৌদ্ধ সংস্কৃতে আশ্রমেহি, আশ্রমেভি হচ্ছে। সংস্কৃতে হবে পদ্মিনী ভি হচ্ছে, বৌদ্ধ সংস্কৃতে পদ্মিনী হি, পালির মতন হচ্ছে। বোঝা গেল? 5 নম্বর হচ্ছে বলছে সর্বনামের আশ্রিত রূপমূল শয়ের স্থলে সানং প্রয়োগ হয়। আশ্রিত রূপমূলটা কি? সেটা হচ্ছে এনক্লিটিক, মানে কিছু ওয়ার্ড বা কিছু মানে প্রত্যয় বা কিছু এরকম আকৃতি এমন থাকে যেটা কখনো বাক্যের বা কোনো ওয়ার্ডের প্রথমে বসে না। যেমন বাংলাতে ধরো আমরা টা বলি, তো ধরো বাড়িটা, টাটা কি আমরা আগে বসাই? ইংরেজিতে বললে আমরা বলবো দা হাউস, দা হাউস, দি হাউস, এটা আগে বসছে না, কিন্তু টাটা সবসময় পরে বসে। তো এই যেগুলো পরে বসে, মানে যেগুলো কখনো স্বতন্ত্রভাবে থাকতে পারে না, একটা ওয়ার্ডের পরে এসেই বসে, মানে টা বাড়ি এরকম বাংলায় কখনো বলে না, বাড়িটাই বলে, মানে বাড়িকে আশ্রয় করেই টাটা বসছে। এগুলোকে বলে আশ্রিত রুম্বুল, বা ইংরাজিটা বলছে এনক্লিটিক ফরমেশন। এর অন্য উদাহরণ ধরো ইংরেজিতে দিস পেন ইজ মাইন, মাইনটা কোনোদিন প্রথমে বসে না, মানে একটা কোনো আগে কোনো শব্দগুচ্ছ আছে সেটাকে আশ্রয় করে তারপরে বসলো, এই পরে যেগুলো বসে সেগুলোকে এনক্লিটিক বলে, এরকম ফরমেশন। তো বলছে এরকম শয়ের স্থলে সানং প্রয়োগ হয়। স বলতে এই যে ধরো নর শব্দের চতুর্থীতে কি হয়, নর, নরানং এরকম হচ্ছে, কিন্তু সর্বনামে কি হয়, তে সং হচ্ছে, তাই না? এই সঙ্গের স আসছে না একখানে, তো শয়ের জায়গাতে বলছে সানং হয়, তাহলে তে সং তে সানং। এটা হুবহু পালিতে এরকম হয়, কিন্তু সংস্কৃতে হয় তেসাম বা তাসাম, এই ধরনের। এটা বোঝা গেল? 6 নম্বরে বলছে আকারান্ত শব্দের সপ্তমী এক বচনে অস্মিন, অস্মি, এসমিন, অঙ্গি এই ধরনের প্রয়োগ হয়। সংস্কৃতে কিন্তু লোকে হয় অঙ্গি, আর বৌদ্ধ সংস্কৃতে লোকস্মিং, লোকস্মি, লোকেস্মিং, লোকঙ্গি এই ধরনের প্রয়োগ হয়। তার মধ্যে দেখো লোকস্মিং, লোকঙ্গি এগুলো পালির মতো না, পালিতেও এ ধরনের হয়। এবারে অকারান্ত শব্দের সম্বোধনের বহু বচনে আহ বিভক্তি প্রয়োগ হয়, যেমন কুমারাহা, কুমারাহ। এটা একটা নতুন জিনিস, এটা পালিতে এই ধরনের হয় না। আচ্ছা, 8 নম্বরে বলছি ক্রিয়াপদের ক্ষেত্রে অনেক স্থলেই প্রথম পুরুষ ও বচনের ব্যতিক্রম হতো। এটা এক্সাম্পল দেওয়া হয়। পুরুষ বচনের ব্যতিক্রম কেমন? পুরুষ বচনের ব্যতিক্রম পালিতে পালিতে বললে একটু জটিল হবে। ধরো শো ভবেইয় হয়, পঙের সাথে কি হবে? শো যদি ভবেইয় হয়, শো ভবেইয়, তে ভবেইয়, পং কি হবে? ভবেইয়া আসি, তাই তো? এইটা হয় পঙের সাথে, কিন্তু পালিতে দেখা যায় অনেক সময় পং ভবেইয়, এই ফরমেশনটা দেখা যায়, মানে যেটা প্রথম পুরুষের যে রূপ যেটা, সেইটা এখানে এসে কপি হচ্ছে, পং ভবেইয়।
তো এইটা হচ্ছে তাহলে এখানে ব্যতিক্রম হচ্ছে, কারণ যেখানে মধ্যম পুরুষ বা সেকেন্ড পার্সন হওয়া উচিত ছিল সেই জায়গাতে ফার্স্ট পার্সনের প্রয়োগ হচ্ছে। তো এই ধরনের কিছু দেখা যায়, এখানে এক্সাম্পলটা দেয়া হয়। এরপরে 9 নাম্বার হচ্ছে লট ও বিধিলিঙ্গে। লট আর বিধিলিং আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম, রেকর্ডিং আছে দেখে নিতে পারো, বা তার আগের ক্লাসে হয়তো ছিল। লট মানে হচ্ছে সংস্কৃত টার্মগুলো একটু শিখতে হবে, কারণ এখানে এই টার্মগুলো ব্যবহার হচ্ছে। লট মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, সেটা বর্তমান কাল, পালিতে যে তিয়ন্তি হয় সেটা। আর বিধিলিং মানে হচ্ছে পালিতে যেটা সপ্তমী বলা হয়, এই যে এই ও এই এই আসি এই তো এই আমি এই এইটা। তো লট ও বিধিলিঙ্গে বলছে অনেক সময় অকারের আগম। অকারের আগম মানে এই যেমন অতীতকালে গচ্ছি অগচ্ছি হয়, সেরকম একটা অ আসে। তো এইখানে একটা এক্সাম্পল হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে ধরো অধি ভাষতি, এইখানে একটা মাঝখানে অ ঢুকলে কি হবে, অধির সঙ্গে অ হলে কি হবে, অধ্যা হয়ে যায় না সন্ধিতে, ইয়ের পরে অ হলে জফলা হয়ে যায়, সেই জন্য এখানে অধ্যভাষিত হচ্ছে, মানে মাঝখানে একটা অ এসে ঢুকছে। সিমিলারলি অভিসিঞ্চেত, ভি প্লাস অ কি হবে, অভিযুক্ত আস কি হয়, বাংলায় অভ্যাস বলি না আমরা, অভিযুক্ত উদয় অভ্যুদয়, তাহলে অভিযুক্ত অ অভ্যা হবে, তাহলে অভিযুক্ত সিঞ্চেত অভ্যাসিঞ্চেত, এই ধরনের প্রয়োগ হচ্ছে, একটা অ চলে আসছে। কিন্তু অটা জেনারেলি কোথায় আসে, অতীতকালে। এরপর বলছে রামায়ণ মহাভারতের মতো লিট মূল যুক্ত সম্ভাবকের প্রয়োগ দেখা যায়। আচ্ছা, এখানে অনেকগুলো টার্ম আছে। লিট মানে হচ্ছে, এই টার্মগুলো লিখে রাখবে, আমি কোনো একটা ক্লাসে লিখে দিয়েছিলাম, ওইগুলো মনে রাখতে হবে। লিট লয়েরি ট মানে লিট মানে হচ্ছে যেটা ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে কি হয় পালিতে, ভবিষ্যৎ একটা এক্সাম্পল দাও, একটা ভার্বের এক্সাম্পল দাও। ভবিষ্যৎ, ভবিষ্যৎ, শয়ে শয়ে তাই আসছি। আচ্ছা, ভবিষ্যতের মধ্যে ইটা যদি বিভক্তি হয়, মেন বিভক্তি, তাহলে এইটার মেন মূল ফরমেশন হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যতি, ভবিষ্যন্তি, ভবিষ্যতি, সি স এইভাবে চলছে। তাহলে এইটাকে বলছে রিট মূল। রিট মানে হচ্ছে ভবিষ্যৎ, আর ভবিষ্যতের যে মূল, যেটা মানে ঈশ্বর দিয়ে যে মূল হচ্ছে সেইটা। ঈশ্বরটা কোথায়, ঈশ্বরটা তো আমরা শুধুমাত্র দেখতে পাই ভবিষ্যৎকালই হয় না, এটা ভবিষ্যতের জিনিস, কিন্তু বলছে এইটা সম্ভাবকের জায়গাতে হয়। সম্ভাবক বলতে অ্যাকচুয়ালি পালিতে একটা এক্সট্রা ফরমেশন আছে যেটা কালাতিপত্তি বলা হয়, এটা তোমাদের অতটা না পড়লে হয়, আমি ইউজ হয় না, এটা এক্সট্রা। ভাববাচকের মধ্যে পড়তেছে এটা। হ্যাঁ হ্যাঁ, মুড বলে, এটার অ্যাকচুয়ালি অর্থ হয় যদি দিয়ে, মানে কারো ইচ্ছে না, এটা আমি বলতে ভুল করছি। সম্ভাবক বলতে অ্যাকচুয়ালি মুডটাকে বোঝাচ্ছে। এই যে দেখো, তু হচ্ছে না, আর এ হচ্ছে কারো ইচ্ছে, মানে পালিতে করলে ধরো এটা হতো মানে গমিষ্যতু, গমিষ্যতু আর গমিষ্যে, এ এই হয় না, এ এই 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 আছি এই এত, তাহলে তু দিয়ে মানে এটা কি, তু দিয়ে হচ্ছে যেটা পঞ্চমী মুড যেটা, আর গমিষ্যে মানে হচ্ছে যেটা সপ্তমী। এগুলো কি নোট করছো, পঞ্চমী আর সপ্তমী। তাহলে এই যে সম্ভাবক মানে এখানে মুড বোঝাচ্ছে, ওই মুড যেগুলো আছে সেইগুলোতে ঈশ্বর যোগ হয়। নর্মালি এটা কি হতো, গচ্ছতু গচ্ছে এই ধরনের। আচ্ছা, এরপর বলছে লুং ও বিধিলিঙ্গে প্রথম পুরুষ এক বচনে এৎসু এবং কদাচিৎ অৎসু ইৎসু প্রয়োগ হয়। আচ্ছা, লুং মানে হচ্ছে, এখানে লিখে দিচ্ছি, এগুলো নোট করতে থাকবে। লুং মানে হচ্ছে যেটা পালিতে অদ্যতনী বলা হয়, মানে পালিতে মেন অতীতকালের যে ফরমেশন সেইটা তোমরা যেই পড়লে, ই ইংসু ই ইং ইংহ এইটা।
আর বিধিলিঙ্গ মানে অলরেডি বললাম, বিধিলিঙ্গ হচ্ছে সপ্তমী। বলছে এইখানে এৎসু, অৎসু, ইৎসু এই ধরনের প্রয়োগ হয়। তাহলে ভবেৎসু, মন্নেৎসু এই ধরনের হচ্ছে। পালিতে কি হয়? ভবিংসু, ময়িংসু এই ধরনের হয় না, ইংসু। তাহলে এটা পালির সঙ্গে কিছুটা কাছাকাছি হচ্ছে। আচ্ছা, আর বাকি যেগুলো আছে বলছে স্থা ধাতু স্থিহ স্থহ শব্দমূলের প্রয়োগ। যেমন তিষ্ঠতি, সেটার জায়গায় স্থিহতি স্থহতি হয়। তিষ্ঠতিটা পালিতে কি হয়? তিষ্ঠতি। কিন্তু অদ্ভুতভাবে পালিতে এই প্রয়োগটা হয়। ধরো উপতিষ্ঠতি যদি বলা হয়, উপর সঙ্গে তিষ্ঠতি, এটার জায়গায় পালিতে কিন্তু একটা উপর ঠহতি হয়। এই যে ঠহ, শয়ে ঠয়ে হ, উপ আলাদা, তিষ্ঠতির জায়গায় মানে তীর্থতির জায়গায় ঠহতি হচ্ছে, উপর ঠহতি। এটাও একটা পালিতে এই ধরনের রূপ দেখা যায়। এরপরে রিটে, রিট মানে এটা আগে দেখালাম, দেখিয়েছি বোধহয়, রিট মানে হচ্ছে ভবিষ্যৎকাল। পালি যেটা ভবিষ্যতি, ভবিষ্যন্তি, ভবিষ্যসী, ভবিষ্যৎ, সেটাকে সংস্কৃতে বলা হচ্ছে রিট। ভবিষ্যৎকালে অনিট প্রয়োগ দেখা। অনিট বলতে গেলে অনিষ্ট মানে কি? অনিষ্ট শব্দকে ভাঙলে কি হবে? অনিষ্ট মানে ক্ষতি করা। অনযুক্ত ইষ্ট, অনশন মানে অনযুক্ত অসন, অসন মানে খাওয়া, অন্নপ্রাশন বললে খাওয়া, প্রথম অন্ন খাওয়া যেটা। তাহলে অনশন মানে না খাওয়া, অনিষ্ট মানে না, যেটা ইষ্ট নয়। অনেক মানে কি? যেটা এক নয়, অন প্লাস এক। অনিট মানে কি হবে? শব্দটা বলো কি হচ্ছে, ভেঙে বললে। অযুক্ত নিট। অযুক্ত নিট কি করে হয়? অনযুক্ত ইষ্ট যদি অনিষ্ট হয়, অনযুক্ত অসন যদি অনশন হয়, তাহলে অনিটের ক্ষেত্রে কি হবে? অনযুক্ত ইট হবে। অনযুক্ত ইট হবে। হলো। ইটের ব্যাপারটা কি? ইট হচ্ছে একজন সংস্কৃত ব্যাকরণের একটা টার্ম। ইটের মধ্যে ট যেটা আছে, টটা হচ্ছে সাংকেত। টয়ের অর্থ হচ্ছে যে মানে একটা কি যেন সূত্র আছে, আদ্যন্ত টকিতেও বলে। তো এইটা বোঝাচ্ছে যে এটা একটা শব্দের মানে প্রত্যয়ের আগেতে এটা আসবে। যাই হোক, এখানে টটাকে বাদ দিলে এখানে ইকার পড়ে থাকে, বলছে ইকারটাকে বলা হচ্ছে ইট সংস্কৃত। অনিট মানে হচ্ছে যেখানে ইকারের প্রয়োগ হবে না। কীরকম? এই যে গমিষ্যতি, গমিষ্যতি আমি বাদ দিলাম। ধরো পালিতে খাদিষ্যতি আমরা বলি না, খাদিষ্যতির মূল ক্রিয়া হচ্ছে খাদ। তাহলে এইখানটা ই আসছে না, ই শয়ে শয়ে ঈশ্বর, ই আসছে। তো খাদিষ্যতিতে ই আসছে একটা, মানে ইট আগম হচ্ছে, এটাকে ইট বলা হয় ব্যাকরণ। অনিট মানে যেখানে ইটা আসবে না। তাহলে ই না আসার জন্য তাহলে গমিষ্যতি হওয়া উচিত ছিল। পালিতে গমিষ্যতি, ভবিষ্যতি, খাদিষ্যতি হয়, সেই জায়গায় দেখা যাচ্ছে এখানে গংস্যতি হচ্ছে। হলো, পালিতে এই ধরনের কিছুটা প্রয়োগ হয়। এটা অনেক পরে আমাদের শেখানো হবে, পরের মাসে কি মনে হয় না, বা তারও হয়তো পরের মাসে। মানে কিছু খুব রেয়ার পালিতে ভার্বের প্রয়োগ হয় সেইগুলো। যেমন ধরো একটা দেখানো হয়, এই যে ভবিষ্যতীও বাদ দিলাম, কি এক্সাম্পল আছে? ধরো বস ধাতু যেটা আছে, তোমরা ধরো বশিষ্যতি পড়ছো, এটা খুব রেয়ার প্রয়োগ হয় বৎসতি, ফিউচার টেন্স। এটা মানে বশিষ্যতির জায়গায় বৎসতি, খুব রেয়ার। ওগুলো অতটা না শিখলেও চলে, তার ডিটেলসে শেখার জন্য পরবর্তীতে কিছুটা দেখানো হবে। তাহলে এইরকম অনুরূপে মানে ই ছাড়া ফিউচার টেন্স প্রয়োগ দেখা যাচ্ছে, মানে ঈশ্বর ছাড়া ফিউচার টেন্স। হলো, এগুলো কি বুঝতে পারছো না? বুঝতে পারছো না? নাহলে আমি আরো ডিটেলসে বলবো। বোঝা যাচ্ছে?
হ্যাঁ কি না? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে ভূ ধাতুর লুঙে। লুং মানে হচ্ছে, এই টার্মগুলো একটা খাতায় এক জায়গায় লিখে রাখবে, এটা সর্বত্র প্রয়োগ আছে। লুং মানে হচ্ছে যেটা অদ্যতন, নর্মাল পালির যেটা ফিউচার টেন্স, এই সরি অতীতকাল, ইংসু ইথ বলতে সেখানে অভূষী এরকম প্রয়োগ দেখা যায় ভূ ধাতুর জায়গাতে। ভূ মানে যেটা ভবতি, হয় যেটা, তো এটা সংস্কৃত রূপ অভূষিত প্রয়োগও কখনো কখনো দেখা যায়। তো অভূষিত হচ্ছে সংস্কৃতের প্রয়োগ, আর বৌদ্ধ সংস্কৃতের নিজস্ব ফরমেশন হচ্ছে অভূষী। আচ্ছা, অভূষী ভূ মানে হওয়া বোঝায়। পালিতে একটা শব্দ তোমরা দেখেছো, অহসী, মনে পড়ছে অহসী মানে কি? অহসী মানে কি পড়েছো কিন্তু? হয়েছিল। 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 তাহলে ভূ ধাতুর মানে হওয়া বোঝানো হলো। তাহলে এই যে অহসী আর বৌদ্ধ সংস্কৃতির অভূষী কাছাকাছি। দন্তস্বটা মূর্ধন্যস্ব হচ্ছে, দীর্ঘ উকার জায়গায় ওকার হচ্ছে, আর ভয়ের জায়গায় হ হচ্ছে। তো এইখানে কিন্তু এইগুলো এই জন্য পাঠ্যাংশের মধ্যে রাখা হয়েছে, মানে সিলেবাসে, যে পালির সঙ্গে আদার্স ল্যাঙ্গুয়েজগুলোর কি সিমিলারিটি আছে। আচ্ছা, এরপরে বলছে লবার্থক অসমাপিকা ক্রিয়ার্থে। লবার্থক অসমাপিকা ক্রিয়া কাকে বলে কেউ বলতে পারবে? স্যার জিরান্ত। জিরান্তে, তাই তো। টার্মগুলো কিন্তু আলাদা করে খাতায় লিখে রাখবে। আর এটা একটা পরিশিষ্ট, মানে এটা ইন্ডেক্স একটা বানিয়ে রাখলে খুব ভালো হয়। আমার খুব ইচ্ছা ছিল তোমাদের যে নোট যেটা দেয়া হবে, মানে টোটাল যে দুটো পার্টে, ওখানে দেখি ভবিষ্যতে আমি একটা ইন্ডেক্স মতন দিয়ে রাখি যে ওয়ার্ডের উপরে, তাহলে এই ওয়ার্ড মিনিংগুলো দেখতে অসুবিধা হবে না। তা জিরান্ড অর্থে অপভ্রংশের মতন ই প্রত্যয় হয়। অপভ্রংশ হচ্ছে প্রাকৃত ভাষারও পরবর্তীকালের রূপ। অপভ্রংশের কাছাকাছি ভাষা হচ্ছে এই চর্যাপদের যে ভাষা। চর্যাপদ আরও পরে, চর্যাপদের থেকে একটু পুরাতন ভাষা। এই ধরো তোমাদের ষষ্ঠ শতক, সপ্তম শতক, অষ্টম শতক, নবম শতক, এই সময়তে মোটামুটি অপভ্রংশের প্রয়োগ হতো। যারা একটু ভালো করে বাংলা সাহিত্যের ইতিহাস বা ভাষাতত্ত্বের জায়গায় পড়েছো, কিছু কিছু হয়তো স্যাম্পল দেখেছো। যেমন একটা কোনো আছে, ওই অজ্ঞরা ভত্তা গাই কবিতা মৌরলা মচ্ছারাম, একটা কি আছে তা পোয়েট্রি মতো। এবং আরেকটি বিখ্যাত আছে, ওই গাথা সপ্তশতীর নাম শুনেছ কেউ? গাথা সপ্তশতী কার লেখা বলতে পারবে? নাম শুনেছি কিন্তু স্যার হল খেয়াল। হল হল না, হাল। হাল যে সাতবাহন রাজা ছিল, হালের গাথা সপ্তশতী। হল কি তোমরা লেখায় পেয়েছো হল, নাকি ইংরাজিতে HAL লেখা ছিল বলে হল বলছো? লেখায় বোধহয় পেয়েছি বাংলা। বাংলাতেই হল লিখেছে? মনে হয়। করুণ অবস্থা দেশের। কেন, আমি ইতিহাসের বইপত্রগুলোতে এরকম দেখেছি, মানে মৌর্য যুগের মুদ্রা ছিল পাদ, পয়াকাদ, সেটাকে লিখেছে পর, মানে ইংরাজিতে বোধহয় PADA লেখা ছিল, সেটাকে পড অয়সন লিখে দিয়েছে। মানে কোন গাধারা এসব কাজ করে? হিস্ট্রি নিয়ে পড়ছে ঠিক আছে, একটা মিনিমাম সেন্স থাকবে না? এই এই জিনিসগুলো হওয়ার মূল কারণ হচ্ছে সংস্কৃত চর্চার অভাব। ভারতবর্ষের ইতিহাস পড়তে গেলে সংস্কৃত চর্চা না করলে কোনো দিনই, মানে এই টার্মগুলোকেই লোকে ঠিকঠাক ধরতে পারবে না, সারমর্ম বোঝা তো দূরের কথা। এবং পাশাপাশি অবশ্যই পালিও পড়তে হবে, পালি বা প্রাকৃত। এবং প্রথম যুগের যারা ঐতিহাসিক ছিলেন, এই যে রমেশচন্দ্র মজুমদার, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যদুনাথ ভট্ট প্রভৃতি, এরা কিন্তু মানে সংস্কৃতের তুখর পণ্ডিত ছিলেন। ইনস্ক্রিপশনগুলো যখন আবিষ্কার হতো, মানে পাঠোদ্ধার করে, এবং অবশ্যই ইংরেজ অনেক ছিলেন, যেমন ওই কি যেন অশোকান ইনস্ক্রিপশন আবিষ্কার করেছিলেন, জেমস প্রিন্সেপ নাকি পাঠোদ্ধার করেছিলেন। হ্যাঁ, কানিংহাম। কানিংহাম তো পালি সাহিত্যে অগাধ পণ্ডিত ছিলেন, মানে পালি সাহিত্য এবং হিউম্যান সাংয়ের যে যেটা ভারত বিবরণী ইত্যাদি, এইগুলোর ভিত্তি করে উনি বহু এরকম বৌদ্ধ মানে আর্কিওলজিক্যাল সাইটগুলোকে উন্মোচন করেছেন। তো যাই হোক, তো কি প্রসঙ্গ হলো এখান থেকে? তো অপভ্রংশ হচ্ছে এই পরবর্তীকালের ভাষা। এবং হালের যে গাথা সপ্তশতী আছে, সেখানে এরকম অপভ্রংশের বহু এরকম শ্লোক দেখা যায়। তো অপভ্রংশের মতন প্রত্যয় হয়, তাহলে পশ্চ থেকে পশ্চি এই ধরনের প্রয়োগ হচ্ছে।
এর পালি রূপ হয়ে যাবে পশ্চিৎ পা। পশ্চিৎ পা, পশ্চিৎ পান, পশ্যীয়, এরকম হয় না? পশ্যীয়। স্যার পাশে কি পালি রূপগুলো কিছু উল্লেখ করে দিতে হবে? লিখলে লিখতে পারো, এই নোটে যেগুলো মেনশন করেছে অনুরূপে পালিতে এইরকম হয়, এটা দিলেও নোটটা খুব সুন্দর হবে। আচ্ছা, এরপরে অন্তিম যেটা কিছু বৈশিষ্ট্য আছে, যে বৌদ্ধ সংস্কৃতে কিছু শব্দ পাওয়া যায় যেগুলি অন্যত্র দৃষ্ট হয় না। এবং এই যে অন্যত্র দৃষ্ট হয় না, এটাকে তোমরা সহজ ভাষায় কি লিখবে? মানে অন্য কোথাও দেখা যায় না। হলো, তো তোমাদের যদি কোনো জায়গায় ভাষা কঠিন লাগে একটু বদলে নিতে পারো, তবে অবশ্যই যেটাকে নিজেরা কলম চালাবে আমাকে দেখিয়ে নেবে। এই জন্য তোমাদের বারবার বলা যে নোটগুলো লিখে দেখাও, বা অন্তত এক্সামটা ঠিক করে দাও। তার আবার অনেক শব্দ বিশিষ্ট অর্থে প্রয়োগ হয়, মানে বিশেষ অর্থে, স্পেসিফিক একটা মিনিংয়ে হচ্ছে। যেমন পরিন্দামি একটা শব্দ, সেটার অর্থ বলছে হস্তান্তর করা বা উপস্থাপিত করা। অখিল মানে হচ্ছে অভদ্র বা কর্কশ। এটা অদ্ভুত। অখিল মানে কি? অখিল মানে সমগ্র, না অখিল ভারতীয় সংগঠন, সমগ্র ভারতীয় সংগঠন এরকম বলা হচ্ছে। ছাইকা মানে হচ্ছে ছাই। এটা অদ্ভুতভাবে এটা কাছাকাছি পালি শব্দ হচ্ছে ছাড়িকা। ছাড়িকার সঙ্গে ছাই মিল পাচ্ছ? সংস্কৃত কি জানো? ভস্ম। স্ট্রেঞ্জ বিষয়, মানে এইগুলো, মানে প্রাকৃত ভাষা, পালি বা এই যে বৌদ্ধ সংস্কৃত, এখানে এরকম অনেক এরকম তদ্ভবও নয়, অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয় দেশি শব্দ, মানে যেগুলো নন এরিয়ান ওয়ার্ড, সংস্কৃত থেকে ডিরাইভ হচ্ছে। পালিতে এরকম বহু শব্দ দেখা যায়, এই ছাড়িকা বা ছাইকা এটা থেকে এরকম আসছে। এবং মজার বিষয়, আর পরের উদাহরণটা দিয়ে আমি তারপর গল্প শেষ করি। উৎপ্লাবয়তি মানে হচ্ছে বিপথে চালিত করা, এটা পালিতে হয়, কিন্তু পালিতে ভয়ঙ্কর রূপ হয়, উদ্বিলাপেতি। কিন্তু কাছাকাছি, এই যে উৎপ্লাব সেটা উদ্বিলাপ এরকম হচ্ছে, বিপথে পরিচালিত হবে করা বোঝায়। তো হ্যাঁ, যেটা বলছিলাম এই প্রসঙ্গে, সেটা হচ্ছে ষোড়শ শতকে, এই সামথিং ধরো 1540, অ্যারাউন্ড এই একটা টাইম পিরিয়ডে অমরকোষ যে আছে না, অমরকোষ সংস্কৃত অভিধান, অমরকোষ কাল লেখা? এর কিন্তু তোমাদের হিস্ট্রি পোর্শনে এসব কোশ্চেন থাকে, আমি কিন্তু তোমাদের প্রশ্ন দেখেছি। অমর সিংহ না? হ্যাঁ, অমর সিংহ। বাকিরা কিছু বলতে পারছে না, তোমাদের কিন্তু হিস্ট্রি তার মানে দুর্বল আছে, ভালো করে পড়ো। তো অমর সিংহের যে অমরকোষ হচ্ছে সংস্কৃত একটা ডিকশনারি, তো সেটার ওপরে দুটো কমেন্ট্রি আছে। একটা রায় মুকুটের, এই এত ডিটেলস আমাদের আসবে না, অমর সিংহ অমর কোষের লেখা এটা মনে রাখলেই হলো। আমি প্রসঙ্গক্রমে একটা ঘটনা বলছি। তো অমর কোষের টিকা আছে দুটো, একটা রায় মুকুটের পদচন্দ্রিকা আর একটা বন্ধঘটীয় সর্বানন্দের। বন্ধঘটীয় মানে ব্যানার্জি যারা, তো টিকা সর্বস্ব হলো। তো এই দুটো টিকা আমাদের এই রাঢ়বঙ্গে লেখা হয়েছিল, এবং লেখা হচ্ছে 16th সেঞ্চুরি। এরা কি করেছে, এরা সংস্কৃত ওয়ার্ডগুলোর জায়গাতে ওই সময়ের এর বেশ বেশ কিছু রিজিওনাল ওয়ার্ড ইউজ করেছে, এবং স্ট্রেঞ্জলি সেই ওয়ার্ডগুলো আজকের দিনেও প্রয়োগ হয় না। কীরকম? ধরো সংস্কৃত শিরস্ত্রাণ, এটার জায়গায় লিখছে যে টোপরীতি ভাষা। এরকম আরও শব্দ আছে, যেমন মনে পড়ছে না আর কি এখন ছিল শব্দগুলো। মনেই আসছে না, কিন্তু এরকম বহু শব্দ, যদি বইটা বের করলেও হয়। শিরস্ত্রাণকে তো উপর বলছে, আর কি ছিল, সামথিং কাকের জায়গায় দাঁড় কাক এরকম লেখা ছিল, কোন একটা মানে কাকের কোনো প্রতিশব্দ বায়স বা ধাংস এটার জায়গাতে, এরকম মনেই পড়ছে না।
প্রচুর এরকম শব্দ পাওয়া যায় ঋটিকা দুটো, মানে সেই সময় বাংলা এই শব্দগুলো, এই যে টোপর, তারপরে এরকম সম্ভবত পেতে জাতীয় কিছু একটা শব্দ আছে, মানে যেটা আবেড়া, আপেলা নাকি একটা বলা হয়, মানে যেটা পাত্র বোঝায়, ঝুড়ি টাইপের। আমাদের এখানে এরকম পেতে শব্দটা ব্যবহার, মানে সিঙ্গুর বাই কাছাকাছি এলাকাতে চুপড়ি বলে না, সেই যে সেটার এর। তো ডাক পাখির জায়গায় তো কি এটা ডাহু যে ওয়ার্ড, এটা মোস্ট প্রবাবলি মানে রিজিওনাল ওয়ার্ড, দেশি শব্দ, যেরকম বহু শব্দের উল্লেখ আছে। এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় মোস্ট প্রবাবলি উনি বলেছিলেন যে বাংলা ভাষার যে প্রাচীন রূপ, যেটা মানে আদি যুগ, আর বাংলা ভাষা আদি যুগের অনেক স্যাম্পেল এই দুটো টিকাতে পাওয়া যায়, যেগুলো ওই দেশি ওয়ার্ডগুলো সেখানে আসছে। এবং আরেকটা হচ্ছে ওই এটা গ্রন্থ আছে, হলাইউডের লেখাটা কি গ্রন্থ আছে, শেখ ও শুভদয়া, নামগুলো মনে রাখবে, এগুলো তো আমাদের হিস্ট্রিতে কাজে লাগে। শেখ ও শুভদয়া, হলাইউড হচ্ছেন ওই দক্ষিণ সেনের সভাপতি ছিলেন, তার লেখা। যাই হোক, এটা অ্যাকচুয়ালি কোনো মুসলিম সেন্টের, সেন্ট তো বলে না, মানে কি বলে, পীর, কোনো একজন মুসলিম পীরের উপরে এটা লেখা, এবং সেটা সুকুমার সেন বর্তমানে এশিয়াটিক সোসাইটি থেকে পাবলিশ করেছেন, এবং মোস্ট প্রবলি এটার বাংলা অনুবাদও হয়েছে। এখানেও এই সময়কার মানে লক্ষণ সেন পরবর্তী, মানে দ্বাদশ শতকের পরবর্তী সময়ের বাংলা ভাষার বহু নিদর্শন পাওয়া যায়, যেগুলো দেশি শব্দ, মানে নন সংস্কৃত ওয়ার্ড। যাই হোক, তো ভাষাতত্ত্ব বা ভাষার উপর আমার একটা ছোট থেকেই এটা নেশার মতন আছে, এই জন্য এইসব পড়াশোনা বা নাড়াঘাটায় ভালো লাগে। তো তোমরা এগুলো নিয়ে টুকটাক চর্চা করতে পারো। এতে প্রথম লাভ যেটা হবে, পালি পড়তে সুবিধা হবে, এবং ভবিষ্যতে ভাষা বলো বা ভারতবর্ষের যদি শিল্প সংস্কৃতি বা ভারতবর্ষের সাহিত্য, সেসব সম্পর্কে একখানা মানে বুৎপত্তি জন্মাবে। ঠিক আছে, তো আজকের মতন যা কিছু পড়ানো হলো, এখানে কোনো কিছু প্রশ্ন আছে? স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে বিভিন্ন মানে সেন্টেন্স গুলো শেষে যখন যে দেখা যেত, প্রয়োগ হতো, এইভাবে যে পাস্ট টেন্সে লেখা হচ্ছে, যদি স্যার আমি দেখা যায় বা প্রয়োগ হয় এইভাবে, যদি স্যার আমি প্রেজেন্ট টেন্সে যদি শেষ করি, মানে কোনো অসুবিধা আছে স্যার এতে? সেটা কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি পুরানো ভাষা যেহেতু এখন কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ নয়, মানে প্রয়োগ হয় মানে কি, তাহলে এখন কি তাহলে এই বৌদ্ধ সংস্কৃতের প্রয়োগ হয়? বৌদ্ধ সংস্কৃত তো কেউ কথাই বলে না, তো গ্রন্থের ভাষা, এই জন্য পাস্ট টেন্স দেওয়া হয়েছে। এবং তোমরা এটাও দেখবে যে কোনো কোনো জায়গায় নোটের মধ্যে হয় বলেও লেখা আছে। হ্যাঁ স্যার, ওটা দেখেছি স্যার। এটা তো অশোকান প্রাকৃতের, এই যে স্বধ্বনি রক্ষিত হয়, অপরিবর্তিত থাকে, মানে অপরিবর্তিত ছিল বলা হয় না, তো ওটা লিখতে পারো, ওটা নিজেদের মতো, ওতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর এখান থেকে লাস্ট আর একটা কথা বলি, এটা কিন্তু পড়বে, ক্লাসগুলোতেও দেখবে এবং বাড়িতেও পড়বে, কেননা প্রথমত এটা হতেই পারে হয়তো 24-এর কোশ্চেনে এলো। এবং আর একটা বিষয় হচ্ছে, এখানে যে টার্মগুলো আলোচনা হচ্ছে, এটা যদি একবার পড়ো, এই যে লট, লং, লিড, লিং, বিধিলিং, এই যে শব্দগুলো আসছে, অ্যাটলিস্ট এইগুলো তো একটা প্র্যাকটিস হয়ে যাবে। ঘুরে ফিরে এটা এ নোটে না এলেও অন্য নোটে তো প্রয়োগ আছে, তো তখন গিয়ে এটা কাজে দেয়। এটা অবশ্যই বাড়িতে পড়বে। আর পালি পোর্শনের যে সেগুলো দেওয়া হচ্ছে, সেগুলো ভালো করে তৈরি করবে। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি।